পুরুষ মানুষকে হয়তো তার মহিলা বস উত্তক্ত করছে, আছে এরকম অনেক আছে, আমি তো জানি। তখন তার অন্য বন্ধুরা কি বলবে বলতো, ইস তুই কি লাকি, আমার এরকম একটা বস জোটে না। না না, পুরুষ মানুষের এটা চরিত্র, তারা এগুলো বলেন, তারা এটাকে অপমান মনে করেন না, দে এনজয় ইট। তারা এটাকে মনে করেন না তাদের শ্লীলতাহানি, তারা মনে করেন না এটা তাদের সম্মান নষ্ট হয়, কারণ পুরুষ মানুষের নিজের শরীর সম্পর্কে কোনো সম্মান নেই। কিন্তু তোমার এই কথা শুনেও তো অনেকে নাক কুচ করবেন। আমি যদি এখন সত্যি সত্যি বলি ছেলেরা ভীষণ ভালো, কোনো ছেলেদের দোষ নেই, শুধু মেয়েদের দোষে সংসার ভাঙছে, এটার থেকে বড় মিথ্যে কথা তো আর কিছু নেই। সেটা সম্ভব নয়। তাহলে এই যখন সমস্যাগুলো তোমরা নিয়ে ডিল করো, কোথাও গিয়ে কে তৃতীয় ব্যক্তি মানে আমি বলছি না শুধু না না না, বাবা মায়েরা সবচেয়ে প্রবলেমেটিক। কোন ছেলে যদি মনে করে আমি হাউস হাজব্যান্ড হব, আমার স্ত্রী চাকরি করতে এবং তার স্ত্রীরও যদি তাতে আপত্তি না থাকে, অনেক মেয়ে আছে কিন্তু আপত্তি নেই, আমি বাড়িতে থাকবো, আমি সবকিছু করব, তাতে সবার আগে আপত্তি হবে মেয়ের বাবা মার এবং ছেলের বাবা মার। কিন্তু আজকে এই কথাটা বলতে চাই, প্রবলেম কিন্তু শুধু পতিদের নয়, প্রবলেম পুরুষের। তার মধ্যে কিন্তু একজন 13 বছরের বাচ্চা ছেলেও করতে পারে, 75 বছরের তোমার বাবাও। মেন লড়াই এখন মেন্স কমিশনের জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ খোলা পাতা এবং অর্পিতা। আজকে আমাদের পডকাস্টের বিষয় মেন্স রাইট। একেবারে নারী দিবসের দোরগোড়ায় দাঁড়িয়ে আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। পুরুষতান্ত্রিক সমাজ, এখানে পুরুষের অধিকার নিয়ে লড়ার প্রয়োজনীয়তা কোথায়? অনেকেই এই প্রশ্ন করে থাকেন। সত্যিই কতটা অত্যাচারিত আমাদের সমাজে পুরুষরা? নারীরা কি তাদের ব্যবহার করেন? এই সমস্ত প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন, যিনি দীর্ঘ কয়েক বছর ধরে পুরুষের অধিকার নিয়ে লড়াই করে আসছেন, অল বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য আজ আমার পডকাস্টের অতিথি। নন্দিনীদি, যিনি নামের আগে ব্যবহার করেন MRA, মেন্স রাইট অ্যাক্টিভিস্ট। নন্দিনীদি, স্বাগত জানাই। ধন্যবাদ। নমস্কার। নমস্কার, কেমন আছো? খুব ভালো। নন্দিনীদি, প্রথমেই যেটা জানতে চাইবো তোমার থেকে, তুমি দীর্ঘ বছর ধরে পুরুষদের অধিকার নিয়ে কাজ করে আসছো। একটা বিশেষ দিন, নারী দিবস হোক, পুরুষ দিবস হোক, মাদার্স ডে, ফাদার্স ডে আমরা এখন পালন করে থাকি। বিশেষ করে পালন করার একটা প্রয়োজনীয়তা রয়েছে, বিশেষ করে একটা উদযাপন। এই দিনগুলোতে সোশ্যাল মিডিয়ায় বিশেষত যখন স্ক্রল করি, একের পর এক পোস্ট সামনে আসতে থাকে। কিন্তু এই যে নারী দিবস যতটা ঘটা করে পালন করা হয়, 19শে নভেম্বর পুরুষ দিবস, সেটাও কি সত্যি ততটা ঘটা করে পালন করা হয়? কি বলবে? প্রথমে একটা কথা বলি যে অবশ্যই দিবসের তো একটা দরকার আছে, যে আমরা তো রোজই বেঁচে থাকি, তাহলে আমাদের একটা জন্মদিন কেন আলাদা করে পালন করা হয়? রোজই যেমন নারীদের দিন, রোজই পুরুষেরও দিন বা মানুষেরও দিন, তবু আমি মনে করি নারী দিবসের তো একটা তাৎপর্য আছেই, কারণ এই 8ই মার্চ বিভিন্ন রকম কারণে এটা করা হয়েছিল, নানান বিষয় হয়েছিল তার। 2025-এ আরো তার অনেকটা তাৎপর্য ছিল, যদিও সারা পৃথিবী জুড়ে খুব বেশি সেটা উচ্চারিত হতে দেখিনি। আমি অনেকবার বলে গেলাম যে এটা এই জিনিসের এত বছর, ওই জিনিসের অত বছর। যাই হোক, তবুও আমি মনে করি এর তাৎপর্য থাকা উচিত এবং একটা বিশেষ দিন তো পালন করা উচিত। এই যে ভ্যালেন্টাইন্স ডে কাটিয়ে এলাম আমরা, তা ভালোবাসা এখনো যাদের মধ্যে বেঁচে আছে, তারা হয়তো একে অপরকে রোজই ভালোবাসে। একদম। তাহলে ভালোবাসার দিনের আলাদা করে করার কি? নিশ্চয়ই তাৎপর্য আছে। অল্প বয়সী যারা হয়তো নতুন করে ভালোবাসতে শুরু করেছেন, হয়তো একটা গিফট দেন, হয়তো কোথাও খেতে যান, হয়তো ঘুরতে যান, তাৎপর্য নেই একদম বলা যাবে না। এই দিবসগুলোর পেছনে কিন্তু একটা বড় ব্যবসা কাজ করে পৃথিবী জুড়ে, সে ভ্যালেন্টাইন ডে হোক, নারী দিবসেও, কারণ অনেকটা ব্যবসা হয়, কারণ এই যে দেওয়া দেবীর একটা ব্যাপার চলে তো। এবং আমাদের এটা ভুলে গেলে চলবে না, এর মধ্যে কিন্তু লজ্জা টজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক বিষয় তো একটা বিরাট ব্যাপার, সোশিও ইকোনমিক একটা বিরাট ব্যাপার চলে, যে এই যে গিফট দেওয়া দেবী, এই কারণে নানান পৃথিবী জুড়ে ব্যবসা। তারপর তো পুরুষ দিবসে এখনো না সেই জায়গাটা খুব জোরদার হয়ে ওঠেনি, যে না, কারণ সারা পৃথিবীতে এখনো তো, বিশেষ করে ভারতবর্ষে নারীর তো অর্থনৈতিক জায়গাটা সেভাবে এখনো সোচ্চার হয়ে ওঠেনি। এই জন্য আমি বারবার যেটা বলতে চাই যে নারীর কিন্তু রোজগারটা নেসেসিটি হওয়া উচিত,
অপশনাল হলে চলবে না। যেদিন এগুলো হবে না সেদিন কিন্তু পুরুষ দিবস এরম জায়গায় দাঁড়াবে। বহু নারী, তার যিনি কাছের পুরুষ আছেন, বা পুরুষ মানেই কিন্তু শুধু প্রেমিক নয়, যেমন ভ্যালেন্টাইন ডে মানেই কিন্তু শুধু প্রেম মানে নিশ্চয়ই নারী পুরুষ ওই অর্থে নয়, বাবা মার সঙ্গে ভ্যালেন্টাইন হতে প্রত্যেকেই। পারে, ছেলে মেয়ের সঙ্গে, বন্ধু বান্ধব, কলিগরা হতে পারেন, সবাই ভ্যালেন্টাইন ডে হতে পারেন। মানে সবকিছুতে হতে পারে ভ্যালেন্টাইন ডে। এবার পুরুষ দিবসেও তাই, নারীরা মানে মা হতে পারেন ছেলেকে, বোন দাদাকে, নানান রকম কলিগরা দিতে পারেন, মেয়ে কলিগরা, ছেলে কলিগদের, সবাই সবাইকে। যেদিন এই অর্থকরী দিকটা আরো প্রকট হয়ে উঠবে, এরকম অ্যাডভার্টাইজমেন্ট কাগজ জুড়ে, ইলেকট্রনিক মিডিয়া জুড়ে হবে না যে এত ছাড় এই ছেলেদের জন্য, এটা অত ছাড়। ছেলেরাও তো বিভিন্ন গয়না পরেন, একদম পরেন না বললে তো হবে না, গয়নার দোকানে দোকানে ছাড়, সবকিছু যখন আরো জোরদার হবে না, কখন হবে? যখন মেয়েদের কাছে টাকার যোগানটা অনেক অনেকটা বেশি থাকবে, সেদিন কিন্তু পুরুষ দিবস এরকম ঘটা করেই পালন হবে। যেমন 2017 সালে যখন এই কাজটা শুরু করতে আরম্ভ করেছিলাম কিছু ছিল না, কিন্তু আজকে 2025-এ এসে দেখলাম এমন বহু পিএসইউ, এমন বহু গভর্নমেন্ট অর্গানাইজেশন, এমন বহু বেসরকারি প্রতিষ্ঠান এবং এমন বহু সেলিব্রিটি যারা পুরুষ দিবসের শুভেচ্ছা জানালেন, আমরা কিন্তু কোনোদিন কল্পনা করিনি এটা হতে পারে। সেটা 2025-এ এসে শুধু অনেক বেড়েছে বলবো না, এত লক্ষণীয়ভাবে বেড়েছে, যেটা কিন্তু আমাদেরকে অত্যন্ত আনন্দ দিল। আজ এগুলো না, এত হঠাৎ স্ট্রে বলে দেওয়া পুরুষের জন্য তো দিবস পালন হয় না, নারীর জন্য পালন হয়, আমাদের ভাবতে হবে ভাবনাটা কেন পরিবর্তন হয়, দরকার। কিসের জন্য। কারণ এন্ড অফ দ্য ডে সারা পৃথিবী জুড়ে অর্থনৈতিক ব্যবস্থাটাই সবকিছু কন্ট্রোল করে। এক্স্যাক্টলি, সে অর্থনীতিটার ওপরেই সবকিছু দাঁড়িয়ে আছে। আমরা যদি সেটা না বুঝতে পারি, আমরা অকারণ চিৎকার করবো আর তর্ক করবো। কোনো লাভ নেই। নন্দিনীদি, 2017 থেকে তোমার এই জার্নি শুরু, আজকে 2026, এবং তোমার নামের সঙ্গে এই MRA জুড়ে যাওয়া, কিভাবে শুরু হলো এই জার্নিটা? টিভি চ্যানেলে একটা গিয়েছিলাম পুরুষ দিবসের দিনে, সেখানে আমার কথা বলার কথা ছিল হিউম্যান রাইটস নিয়ে বা কিছু, সেখানে কিছু ছেলের সঙ্গে আলাপ হয়, তারা দেখলাম এই কাজটা করে। তার আগে সত্যি আমার ধারণাই ছিল না এই নিয়ে কাজ করা যায়। ওদের সঙ্গে যোগাযোগ হয়, ওদের সঙ্গে কাজ করতে শুরু করি, তারপরে আলাদা অর্গানাইজেশন তৈরি হয়, সবকিছু সেই থেকেই কাজ করা শুরু। ভাবতাম এরকম কথা হয়তো অনেক দিনই, কলেজ লাইফ থেকে, তখন তো কোনো প্ল্যাটফর্ম পাইনি। তখন আমি এইভাবে ভাবতাম না যে এই কাজ করতে এসে যেটা দেখেছি আজকে এরকম হাজার হাজার পুরুষ মানুষ ও তাদের পরিবার এইভাবে সাফারার, সেটা কখনো ভাবিনি। তো এটা সবসময় ভাবতাম যে পুরুষ মানুষের নিজস্ব কিছু প্রবলেম হয়, বিয়ে হলে বউ আর মায়ের মধ্যে একটা ব্যালেন্স করা, আরো নানান রকম অনেক সমস্যা যেটা পুরুষ মানুষ বলতে পারেন না বা সাফারার, সেটা তখনই ভাবতাম। কিন্তু প্ল্যাটফর্ম তো ছিল না, চিন্তাই করিনি কোনোদিনও। অথচ পশ্চিমবঙ্গে কিন্তু 1983 সাল থেকে এটা কাজ হয়। রাধিকাদা কিন্তু 1983 সালে করেছিলেন পীড়িত পতি পরিষদ। কিন্তু আজকে এই কথাটা বলতে চাই, প্রবলেম কিন্তু শুধু পতিদের নয়, প্রবলেম পুরুষেরই। তার মধ্যে কিন্তু একজন 13 বছরের বাচ্চা ছেলেও করতে পারে, 75 বছরের তোমার বাবাও করতে পারে। নন্দিনীদি, তুমি পুরুষের অধিকার নিয়ে লড়ছো। শুধুমাত্র আমি আমাদের রাজ্যের প্রসঙ্গে জানতে চাইবো না, গোটা দেশের ক্ষেত্রে পুরুষরা সত্যি কতটা সুরক্ষিত এবং তাদের অধিকার নিয়ে লড়ার প্রয়োজনীয়তা কতটা রয়েছে? পরিষ্কার কথা বলতে চাই, নারী পুরুষ কেউই সুরক্ষিত নন। আমি এই কাজ করতে এসে দেখেছি নারীদের জন্য আপামর দেশে কিছুই প্রায় কাজ হয়, আচ্ছা, কিছুই কাজ হয়নি। কারণ যাদের সত্যিই কাজ করার কথা ছিল তারা কি সত্যিই কাজ করেছেন? তারা কি সত্যিই জানেন নারীদের কি সমস্যা, ধরনের সমস্যায় আমরা নারীদের সমস্যাটাকে শুধু আটকে রাখলাম যৌন নিপীড়ন আর এই বধূ নির্যাতনের মধ্যে, ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে। নারী কমিশনের যে চেয়ারপারসন স্বাতি মালিয়া, তিনিও এই একই কথা বলছেন। আমি এই কাজ করতে এসে যেটা দেখেছি সেই নারীদের যৌন নিপীড়নের মধ্যে ডেফিনেটলি একটা বড় পার্ট, তার বাইরেও নারীর অনেক সমস্যা আছে। এই দুটো সমস্যার বাইরেও নারীদের প্রচুর সমস্যা আছে যেটা কোনোদিন অ্যাড্রেসই করা হলো না। এবং সত্যি সত্যি নারীদের এই ধরনের নিপীড়ন যেখানে খুব প্রবল, সেখানে অব্দি ওনারা পৌঁছতে পেরেছেন না, ওনারা পৌঁছতে চান, এটা আমার বড় প্রশ্ন থাকবে। কাজেই ভারতবর্ষে 30% নারী প্রিভিলেজ আমাদের মতন, আমরা যারা সব নিয়ে গেলাম সব জানি। এবং সেই অনেক নারী, এটা আমি বারবার বলতে চাই, বহু নারী এত বেশি অপব্যবহার করে চলেছেন, দিনে দিনে অপব্যবহার এত বাড়ছে, কাজে বাকি নারীদের জীবন ওষ্ঠাগত। এবং অনেক নারী যারা সুরাহা পান না, তারা তার ফলে কি হচ্ছে, লোকের কাছে মিথ্যেবাদীতে প্রমাণিত হচ্ছেন, কারণ তাদের কথা লোকে বিশ্বাস করছে না। একদমই। এবং এটা আমি জোর গলায় বলতে চাই, আজকে ভারতবর্ষের একটা বড় সংখ্যক নারীর জন্য কোনো কাজ করা হয়নি, যারা কিছু জানেনই না, কোনো অ্যাওয়ারনেস নেই তো এদেশে কিছু নিয়ে। ছোট্ট একটা কথা বলতে চাই, আজকে আইপিসি সিআরপিসি থেকে জুলাই 2024-এ যে বিএনএসএস হয়েছে, এটা কজন জানেন? কজন? আমি বলতে চাই শিক্ষিত মানুষের মধ্যে, মিডিয়া,
আজকে জুডিশিয়ারির হোক, পুলিশের হোক, বড় বড় আমলারা হোক, কজন জানেন? মেয়েদেরও যে এনজিও, তারা কি সত্যি সত্যিই জানেন যে কি হয়েছে? আমি ছেলেদের কথা ছেড়েই দিলাম, মেয়েদের এনজিও এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য কিচ্ছু করা হয়েছে? যে এটার থেকে এটা, এটার থেকে এটা মুখস্থ বলতে পারবেন তারা? এখনো সবাই বলছেন ফোন 98-এ, সেটাকে ভাগ করে যে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে সেটাও তারা কেউ জানেন? এখনো সেদিন দেখছি একজন এসে বলছে আমাদেরই একটি ছেলের উপরে লেগেছিল, বলছে এখনো 376। সেটা কি আছে আদপে? এবার এগুলো দিয়ে যদি আপনারা কেস করতে যান, মেয়েদেরকেই বলছি, আপনাদের তো কেস নেওয়াই হবে না, বা বলা হতে পারে যে এটা বাতিল হয়ে গেছে, আপনি করে গেছেন কেস, কিন্তু এটা লাগছে না। তাহলে সবার জানা উচিত না? এ নিয়ে অ্যাওয়ারনেসের ক্যাম্পেনিং হওয়া উচিত না দেশ জোড়া? সেটা বিরাট কাজ। কজন লয়ার জানেন সঠিকভাবে? আমার উপর রাগ করবেন না কেউ প্লিজ। সবার তো জানা উচিত, আমি মনে করি ডাক্তারদেরও জানা উচিত, কারণ তারাও অনেক সময় অনেক কিছু শিকার হন হসপিটালে। ডাক্তাররা জানেন কেউ? চেঞ্জ হয়েছে এটা কজন জানেন? আগে আমাকে এটা বলুন। মানে সত্যি এই ডোমেস্টিক ভায়োলেন্সের বাইরে বেরিয়ে পুরুষদের ক্ষেত্রে কি কি ধরনের মানে সমস্যা বা কিভাবে কিরকম আমি বলি, অত্যাচারের পুরুষ তারা মানুষের শিকার? আজও যেটা ভারতবর্ষের মেন সমস্যা, সেটা হচ্ছে ফলস, এই যে বধূ নির্যাতন। কারণ এটা এখন বিএনএসএ 85 এবং 86 ভাগে দেওয়া হয়েছে। ফলস ডোমেস্টিক ভায়োলেন্স, এটা হচ্ছে মেন। তারপর যেটা মেনটেনেন্সের বড় ভাগ, বাচ্চাকে দেখতে পাচ্ছে না, তার জন্য যে আজকে এই যে কলকাতা হাইকোর্ট, কর্ণাটক হাইকোর্ট, এখন রিসেন্টলি দিল্লি হাইকোর্টে ফাইল করে পিআইএল করেছেন একটা সংস্থা থেকে, দুটো সংস্থা থেকে। সেগুলো নিয়ে অ্যাওয়ারনেস কোথায় আছে? যে আজকে মা যে বাচ্চা নিয়ে চলে যাচ্ছেন, দেখতে দিচ্ছে না, সেটা হলে কিছু কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে না যদি দেখতে দেন, আপনারা ভিজিটেশন কাস্টাডি নিয়েও হয়েছে, তাহলে আপনাদের শাস্তি হবে। তো এগুলো নিয়ে অ্যাওয়ারনেস তৈরি হচ্ছে। আমরা একটা পডকাস্ট করেছি সেই নিয়ে কথা বলছি। তো আমরা কি, আমরা তো খুব ক্ষুদ্র একটা ব্যাপার। কোথায় অ্যাওয়ারনেস কোনো কিছু নিয়ে? কিচ্ছু নেই। এগুলো মেন কেস। তারপরে আসছে ফলস রেপ কেস, ফলস লতাহানি। এই যে একটা বিএনএস 69 আপনারা করলেন, এটার কি মানে? বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস। হ্যাঁ, আমি আজকে তো ছেলে মেয়ের মধ্যে শারীরিক সম্পর্কটা একটা জল ভাত, খারাপ ভালো ন্যায় অন্যায় বিচারে আমি যাচ্ছি না। আপনারা এগুলো অ্যাড্রেস করছেন কখনো? বা হতে পারে তো যেই মেয়েটিকে আপনারা বিয়ে দিলেন তার বিয়েতে ইচ্ছে ছিল না, এবার সে আবার শ্বশুর বাড়ি গিয়ে সে সেখান থেকে বেরোনোর জন্যই এই ফলস মামলাগুলো করতে চাইছে। তাহলে কি দাঁড়াচ্ছে ঘুরে? যে আপনারা বাবা মায়েরা মেয়েদেরকে পড়াশোনাই করাতে চাইছেন না, একটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে নাম কাওয়াসে ভর্তি করিয়ে কোনো রকম একটা বিয়ে দিয়ে দিচ্ছেন, এবং সেই মেয়েগুলোকে আপনারা ব্ল্যাকমেল করছেন যে মেয়েগুলো যদি বিয়ে না, আমাকে বলছে তো একটি মেয়ে ও ফ্যাশন ডিজাইনার হতে চায়। আপনারা কাম তো দিচ্ছেন না এসবে, আপনাদের টাকা পয়সা নেই এরকম কিন্তু না। আপনারা ভাবছেন কোনো মতে মেয়েটার একটা বিয়ে দিতে পারলেই হলো। আমি বারবার যেটা বলতেছি, তারপর যখন সমস্যা তৈরি হচ্ছে তখন বলুন। তখন আসছে। এবার আমার কাছে কথা কি, মেয়েদের জীবনে ডেস্টিনি বিয়ে হওয়া একমাত্র হতেই পারে না। মেয়েদের জীবনে ডেস্টিনি রোজগার হতে হবে, Definitely. নেসেসারি হতে হবে মেয়েদের জীবনে রোজগার, অপশনাল নয়। আর কেন একটা মেয়েকে এভাবে তৈরি করা হবে যে তার বিয়ে করাটা একমাত্র লাইফের অপশন? পুরুষ মানুষেরও নয়, ছেলেদের বাবা মায়েরা হয়তো চাকরি পেলে বাবু এবার বিয়ে কর, তোকে এটা বিয়ে করতে হবে। কেন বলুন তো? সেই ছেলেটারও তো ইচ্ছে নেই চাকরি বাকরি করবো, ঘুরে বেড়াবো, হয়তো লিখতে ভালোবাসে, হয়তো গান গাইতে ভালোবাসে, হয়তো বাইক চালাতে ভালোবাসে। তাদেরকে তাদের মতন করে বড় হতে দিন, থাকতে দিন না। আপনারা সারাক্ষণ তাদের জীবনগুলো নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন। পরবর্তী যা কিছু ঝামেলা কিন্তু এর ফলশ্রুতি, সব এর ফলশ্রুতি। কিন্তু একটা ভুল মেয়ের সঙ্গে বিয়ে দিলেন, জীবনটা নষ্ট হয়ে গেল। একটা ভুল ছেলের সঙ্গে বিয়ে দিলেন, জীবনটা নষ্ট হয়ে গেল। আর বাকি মহিলা এনজিও সবাইকে বলতে চাই, যারা মেয়েদের নিয়ে কোট আনকোট ফেমিনিস্ট সারাক্ষণ লেখেন, সোশ্যাল মিডিয়ার আমার মুন্ডুপাত করেন, যে আপনারা এগুলো নিয়ে একটু ভাববেন। কোনোদিন ভাবেননি? কতগুলো বস্তা পচা কথা সারাক্ষণ লিখে যাচ্ছেন ফেসবুকে। মহিলা হয়ে পুরুষের অধিকার নিয়ে তুমি লড়াই করো, নানা ধরনের কমেন্ট তো তোমায় ফেস করতে হয়। কিন্তু এটা বলতে চাই যে আমার পেছনে না লেগে আপনারা এই সমস্যাগুলোর দিকে নজর দিন। মেয়েরা খুব অসুবিধার মধ্যে আছে। কত মেয়ে দেখবেন পিএইচডি করা বন্ধ হয়ে গেছে, এবং তাদের তার বাপের বাড়ির লোক মদত দিচ্ছে, না না এসব করতে হবে না। হয়তো ছেলেটি সরকারি চাকরি করে, হয়তো এমন একটা প্রত্যন্ত জায়গায় তার ট্রান্সফার হয়েছে, মেয়েকে পিএইচডি বন্ধ করে তার সঙ্গে পাঠিয়ে দিল। এরপরে সবাই এক্সপেক্ট করছেন মেয়েটি ভীষণ হাসি খুশি থাকবে। সম্ভব না সেটা তো থাকা, একদম। এটা নট পসিবল। বুঝে রাখবেন আপনারা এটা। যখন মহিলারা কোনো সমস্যার শিকার হন তখন তারা এখন অন্তত ওপেনলি বলতে পারেন। সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখি বা নিজের সবসময় নয়, আশেপাশে অনেকে প্রত্যন্ত এলাকার মানুষ তারা এখনো প্রত্যন্ত বলতে না, পারছেন না। শহরের মধ্যে অনেক মহিলা আছে। কিন্তু পুরুষদের ক্ষেত্রে কোথাও গিয়ে সেই সমস্যার কথাটা বলতে গিয়েও তারা কুণ্ঠা বোধ করেন কেন? কারণ পুরুষ মানুষকে তো সাপোর্ট কেউ করবেন না, তার পুরুষ বন্ধুরাই প্রথম হাসবেন তো, যে বাবা তুই বউকে রাখতে পারলি না। পুরুষ মানুষকে হয়তো তার মহিলা বস উত্তক্ত করছেন, আছে এরকম অনেক আছে, আমি তো জানি। তখন তার অন্য বন্ধুরা কি বলবে বলতো, ইস তুই কি লাকি, আমার এরকম একটা বস জোটে না। কিছুদিন আগে একটা এরকম পোস্ট এসেছিল
তার তলায় সব ছেলেরা লিখছে, ইস তুই কি লাকি, আমাদের এরকম হয় না। একটি ছেলে দিয়েছিল লিঙ্কডইনে প্রবাবলি, যে তার মহিলা বস তার গায়ে আপত্তিকর ভাবে হাত দিচ্ছিল, সব লিখছে, আমাদের এরকম দেয় না। সেখানে কোনো পুরুষ মানুষ আর সাহস করে লিখবে এই কথাগুলো? মানে আমাদের সামাজিক কাঠামোটা অনেক না না, পুরুষ মানুষের এটা চরিত্র, তারা এগুলো বলেন, তারা এটাকে অপমান মনে করেন না, দে এনজয় ইট। তারা এটাকে মনে করেন না তাদের শ্লীলতাহানি, তারা মনে করেন না এটা তাদের সম্মান নষ্ট হয়, কারণ পুরুষ মানুষের নিজের শরীর সম্পর্কে কোনো সম্মান নেই। যারা ছেলে বাচ্চা তাদেরকে মানে বলতে শোনা যায় এরকম ভাবে যে মেয়েদের মতন কাঁদছিস কেন, মানে তার কোনো সমস্যা যদি সত্যি হয় তুমি সেটাকে এক্সপ্রেস করতে পারবে না। অনেক ছেলে আছে না, হয়তো রান্না বান্না ভালোবাসে, হয়তো আলপনা দিতে ভালোবাসে, আমার এবিএমএফ এরকম অনেক ছেলে আছে, বা নাচ করে, তাদের বাড়িতে তাদের সবার আগে মেয়েরাও বলবে, ছেলেরা কম বলে এক্ষেত্রে মেয়েরা তার মাকে বলবে, বাবা তোর ছেলে তো পুরো মেয়েদের মতন, ঘর গোছায়, আলপনা দিচ্ছে, আবার নাচ করে, তোর ছেলে রান্না করে, পুরো মেয়েদের মতন। এটার মধ্যে মেয়েদের মতন হওয়ার আছে। আমার একটা কথা বলো, যেই মেয়েটি পাইলট, ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা গাড়ি চালিয়ে যায়, বা ছেলেদের অনেক মেয়েকে আমি চিনি যারা না বাড়িতে ইলেকট্রিকের কাজ টাজগুলো সব করতে পারে, তাদেরকে করেন, তাদের নিয়ে কিন্তু খুব গর্বিত সবাই, সবটা পারে, দশভুজা। ছেলেদের বেলা কেন এটা হবে? তাহলে ছেলেরা কেন এরকম শুনতে দশভুজ কেন ছেলেরা হতে পারবে না? কোনো ছেলে যদি মনে করে আমি হাউস হাজব্যান্ড হব, আমার স্ত্রী চাকরি করতে, এবং তার স্ত্রীরও যদি তাতে আপত্তি না থাকে, অনেক মেয়ে আছে কিন্তু আপত্তি নেই, আমি বাড়িতে থাকবো, আমি সবকিছু করব, তাতে সবার আগে আপত্তি হবে মেয়ের বাবা মার এবং ছেলের বাবা মার। তাহলে এই যখন সমস্যাগুলো তোমরা নিয়ে ডিল করো, কোথাও গিয়ে কে তৃতীয় ব্যক্তি মানে আমি বলছি না শুধু না, বাবা মায়েরা সবচেয়ে প্রবলেমেটিক। তৃতীয় ব্যক্তি মানে সবসময় কি পরকীয়া নাকি? আমাদের কাছে এরকম অনেক ছেলে আসেন, তাদের মায়েরা বোনেরা তাদের লাইফ গুলো নষ্ট করে দিয়েছেন বা দিচ্ছেন। অনেক সময় তার ওয়াইফকে সঙ্গে নিয়ে তিনি আসেন, তার এবং তার ওয়াইফের জীবন একেবারে শেষ করে দিচ্ছেন। এবং আমি অনেক স্ত্রীকে চিনি যারা কিভাবে স্বামীর পাশে দাঁড়িয়েছেন, ফলস রেপ কেসে, ফলস পক্সোতে অটল হয়ে স্বামীর পাশে দাঁড়িয়ে রয়েছেন। অনেক স্ত্রী আসেন আমাদের কাছে। যখন একটা সেপারেশন হচ্ছে তখন বাচ্চার অধিকার নিয়েও একটা সমস্যা হয়। আমাদের এখানে তো মাকেই সাধারণত অধিকার দেওয়া হয়, কিন্তু আমাদের মূল্য এটা যে বাচ্চাকে দেখতে কেন দেওয়া হবে না? ভিজিটেশন রাইট তো থাকতেই পারে। এবং আগেকার দিনে কিন্তু বহু দম্পতির মধ্যে এটা ছিল, আজকাল ক্রমশ কমে যাচ্ছে। আছে, একদম নেই বলবো না, যে ছেলেটি হয়তো শুক্রবার করে গেল বাবার বাড়িতে, থাকলো দুদিন, আবার সোমবার ওখান থেকে স্কুলে চলে গেল, আবার মা নিয়ে চলে এলেন। এ কিন্তু আগে আকছার ঘটতো, আকছার। এখন কিন্তু এটা হচ্ছে না। সেখানেও কি মানসিকতার সমস্যা? মানসিকতা যে ভাবছে ওখানে নিয়ে গেলে যদি আমার সম্বন্ধে কিছু বলে, এদিকে তারা কিন্তু হয়তো বাবার বাড়ির সম্বন্ধে অনেক কথা বলে। আবার এটা বলা যাবে না কোনো বাবার বাড়ি এরকম নেই, হয়তো কম সংখ্যায় অনেক, তারা আবার নিজেদের হয়তো প্রভাব প্রতিপত্তি আছে, তারা নিজেদের কাছে রেখে দিয়েছে, এবং তারা মায়ের ক্ষেত্রে জিনিস করে, মাকে দেখতে দিচ্ছে না। এরকম যে নেই তো বলা যাবে, হয় যে কোথাও না কোথাও গিয়ে মহিলারা অত্যাচারের শিকার হচ্ছে, কিন্তু যখন পুরুষরা হচ্ছে পরিসংখ্যান নেই। কোথায় দেখবে পরিসংখ্যান? থানায় গিয়ে মেয়েরা অভিযোগ করেন, অনেকেই করেন, অনেকে করতেও পারেন না, কিন্তু এগুলো জেনারেলি ওমেন্স কমিশনেও জমা পড়ে, বছরের শেষে একটা হিসেব নেওয়া হয়। পুরুষ কোথায় যাবে? মেন্স কমিশন কি আমাদের দেশে আছে? তাহলে তো এনসিআরবি ডেটা হবে, সব হবে, সেটার জন্য আমাদের মেন লড়াই এখন মেন্স কমিশনের জন্য। তাহলে কি দেখো, আমরা তো এন্ড অফ দ্য ডে যদিও গভর্নমেন্ট রেজিস্টার্ড, কিন্তু বেসরকারি সংস্থা তো আমাদের কাছ থেকে তো নেবে না গভর্নমেন্ট। নিলেই জানতে পারতেন। আজকে মার্চ মাসে দাঁড়িয়ে কথা বলছি, অলরেডি আমি যদি বলি আমাদের কাছে বোধহয় জানুয়ারি ফেব্রুয়ারি মিলিয়ে অলরেডি 500-র উপরে এসে গেছেন লোক। সারা বছর তো পড়ে আছে। পুরুষ কমিশনের এটা এখন ভীষণ দরকার। মেন্স কমিশনটাই আমাদের সারা ভারতবর্ষে যারা আমরা এই নিয়ে কাজ করি সবার এটাই মেন। এখন কথা একটু একটু উঠেছে, রাজ্যসভায় লোকসভায় উঠছে, জানি না কি হবে। আজ পর্যন্ত তো কোনোদিন কথা ওঠেনি, এই কথা ওঠাটুকুকে আমরা অনেকটা সদর্থক পদক্ষেপ হিসেবে দেখছি, কারণ তা যদি না দেখি এই মুভমেন্টটার কোনো মানে হয় না। আমি যদি মনে করি কিছুই হবে না, তাহলে আমি বাকি সব লোকদের কি জবাব দেবো? এই ধরনের সমস্যায় কিন্তু সাধারণত ফেস করে। প্রথমত একটা বললে যে মা এবং স্ত্রীর মধ্যে স্যান্ডউইচ হয়ে যাওয়া, একজন শাশুড়ি এবং একজন বৌমা, তাদের প্রকৃত সম্পর্কটা ঠিক কি হওয়া উচিত? শাশুড়িকে বুঝতে হবে যে অতিরিক্ত ইন্টারফেয়ারেন্স মানে ছেলের জীবনে বিয়ের পরে না থাকাই ভালো, কারণ আরেকটি মেয়ে এসেছে, এবার সে তারও কিছু অধিকার আছে, তিনিও থাকবেন ছেলেটির জীবনে। আমি এত পর্যন্ত এনে দিয়েছি হাত ধরে, এর পরবর্তী হাত ধরাটা সেই মেয়েটির।
সেইভাবে আস্তে আস্তে প্যাটার্নটা নিশ্চয়ই ছেলের বউয়ের হাতে দেওয়ার চেষ্টা করব। নন্দিনীদি, এই পরকীয়ার সম্পর্ক এত বাড়ছে কেন? পরকীয়া তো আমাদের ভারতবর্ষের কেন, পৃথিবীর অনেক আদি ব্যাপার, আর এখন আমাদের তো আইন সিদ্ধও বটে। পরকীয়া নিয়ে যত কম কথা বলা যায় ততই মঙ্গল। আমাদের বড় বড় সাহিত্যিকরা বলে গেছেন পরকীয়া জীবনের বারান্দার মতন, খোলা বারান্দায় গিয়ে দাঁড়ালে আলো নাকি বেশি আসে, ঘর আরো সুন্দর লাগে। তো এরপর পরিপ্রেক্ষিতে কি কথা বলবো। আর এ কিন্তু পরকীয়া কিন্তু কখনোই এরকম নয়, খুব কম পরকীয়া, সেসব আগে হতো। রজকিনী প্রেম উনিকোষিত হেম কাম গন্ধ নাহিতা, এসব কিন্তু হবে না। আজকের দিনে দাঁড়িয়ে শারীরিক সম্পর্ক একটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার বা রাদার কিছুই ব্যাপার না, ঠিক উল্টো রাদার। কাজে হবে এইসব, কাজে পরকীয়া নিয়ে শুধু শুধু বাক্য ব্যয় করে কোনো লাভ। কিন্তু তোমার এই কথা শুনেও তো অনেকে নাক কুচকবেন। আমার কিছু করার নেই, আমি সত্যি কথা বলি। তাতে কখনো মেয়েরা যদি দেখে তাদের মনোমতো কথা হলো না, তারা আমায় গালাগাল করে। আবার এতে বহু ছেলেও আমায় গালাগাল করবেন, কারণ অনেক কথা ছেলেদের মন মতো হচ্ছে না। আমি যদি এখন সত্যি সত্যি বলি ছেলেরা ভীষণ ভালো, কোনো ছেলেদের দোষ নেই, শুধু মেয়েদের দোষে সংসার ভাঙছে, এটার থেকে বড় মিথ্যে কথা তো আর কিছু নেই। সেটা সম্ভব নয়। আর মেয়েদের যদি বলি মেয়েরা ভীষণ খারাপ, মেয়েরা ভীষণ ভালো, সবসময় অ্যাডজাস্ট করে, তাহলে তো আমার বলতে হবে এই কাজটারই আমার কোনো মানে নেই। ছেলেদেরকেও মাইন্ডসেট বদলাতে হবে, মেয়েদেরকেও তো বলছি বিয়ে করবেন না যদি নিজেদেরকে বদলাতে না পারেন। কারণ বিয়ে করা মানে কিন্তু অনেকটা অ্যাডজাস্টমেন্ট, অনেকটা একে অপরকে মেনে চলা, একটা সংসারে গেলে খানিকটা সেই সংসারের নিয়ম কানুন মানা। আপনারা বলবেন ছেলেরা কি মানে, আমি তো বলছি আচ্ছা আপনার হাজবেন্ড হাউস হাজবেন্ড হতে চাইলে আপনি মেনে নেবেন তো? লোকটান্তর হওয়ার পরে একজন স্ত্রী যদি তার পুরুষের যে সম্পত্তি না, তার ছেলেটিরও অধিকারিণী বদলান্তর হয়, হোক। বর ছেলেদের বলছি তো, যান না শ্বশুর বাড়ি গিয়ে থাকুন, প্রথমেই দাবি করবেন যেটা আপনার ওয়াইফ এসে যেটা দাবি করে সম্পত্তি, বলবেন আমার ওই বাড়ির সম্পত্তিতে অধিকার আছে, প্রথম দাবি এটা করবেন। কারণ মেয়েটি এসে তো আপনার সবকিছুতে দাবি করে। বদলান্তর হোক, তাতে কোনো আপত্তি নেই, সব নতুন করে শুরু হোক। কে বললো হতে পারে না? হতেই তো পারে। আজকাল ছেলেরা তো সিঁদুর পড়ছে, মেয়েরা পড়ে দিচ্ছে না, এসব বিয়ে হয় না আজকাল। তো এবার আমি আজকে একটা কথা বলে দিতে চাই এখানে, এই যে ছেলেরা সবসময় ভাবেন না বিয়ে হলেই স্ত্রীর সম্পত্তি সব হয়ে গেল, একদম এটা কিন্তু ভুল কথা। মেয়েটির যেটা হয়, ছেলেটির বাড়িতে যতক্ষণ আছে তার ভরণ পোষণ খাওয়া দাওয়া বা চলে গেলেও এইগুলোর দায়িত্ব ছেলেটির ওপর বর্তায়। কিন্তু ছেলেটির যে সম্পদ, ছেলেটির একটা ফ্ল্যাট, ছেলেটির অনেক টাকা পয়সা সম্পত্তি যা কিছু, মেয়েটির কিন্তু তার দাবি 50% নয়। ছেলেটির যে সম্পত্তি সে যদি চায় তাহলে কিন্তু সে যাকে খুশি দিয়ে যেতে পারে। মেয়েটির কিন্তু আইনত তার দাবিদার নয়, শুনে নিন এটা সবাই ভালো করে। এবং এই ভয়তেই তো অনেকে প্রোটেস্ট করেন। না না, আমি বলছি দাবিদার কিন্তু মেয়েটি নয়, ছেলেটি যাকে তার মাকে লিখে দিতে পারে, বাবাকে লিখে দিতে পারে, একদম বাইরের কাউকেও দিতে পারে। এবং ছেলেটি যদি হঠাৎ মারা যায় উইল না করে, তখন সেই সম্পত্তি যদি ছেলেটির মা বাবা বেঁচে থাকেন তাদের যেমন, ছেলেটির সন্তান থাকলে সেই সন্তানও ভাগিদার। কেমন? তখন 3-4 ভাগ, স্ত্রীও তখন দাবিদার, কত 4 ভাগে ভাগ হয়ে গেল বা 3 ভাগে ভাগ হয়ে গেল। আর ছেলেটি যদি উইল করে তার আগেই সম্পত্তি কাউকে দিয়ে গিয়ে থাকেন, তখন কিন্তু স্ত্রী তার দাবিদার নন, উনি মামলা অবশ্যই করতে পারেন। এগুলো ছেলেদেরও জেনে নেওয়া দরকার, মেয়েদেরও জেনে নেওয়া দরকার। আপনারা যে লাফান, কাজেই আপনি কিন্তু আপনার বরের সব সম্পত্তির ভাগিদার নন। একটা ছেলে এই আজকে 2026 এসে দাঁড়িয়েও আপনার খাওয়া দাওয়ার দায়িত্ব নিচ্ছেন, আপনি হাসি মুখে সেটা গ্রহণ করছেন। আমার তো খুব লজ্জা করে, বিশ্বাস করুন। যদি উল্টোটা হতে পারবে, আপনি ওই যে বললাম হাউস হাজবেন্ড হতে রাজি হয়ে যান আপনারা। তো অনেক মহিলারা তো এখনো রয়েছেন, তারা ভাবেন বিয়ে করা হয়েছে মানে পুরো দায়িত্বটা কেন? স্বামীর নিতে হবে, এটা কেন? চাকরি করলেও নিতে না, হবে। তাই জন্য বলছি হাউস হাজবেন্ড ছেলেরা হতে রাজি হয়ে যান আপনারা। আপনাদের ওয়াইফ আপনাদের সব দায়িত্ব নেবেন, আপনারা বাড়ি তরুণ করবেন, মাঝে মাঝে বাপের বাড়িতে ঘুরতে যাবেন, আপনারা শ্বশুর বাড়িতে থাকুন, বাবার বাড়িতে ঘুরতে যাবেন মাঝে মাঝে, আপনার বাইরে থেকে খাবার আনিয়ে খাবেন, অনলাইন শপিং করবেন বাড়িতে বসে বসে। মানে মেয়েরা যেগুলো করেন আর কি, রাগ করবেন না, সব মেয়ে করেন না, যারা করেন আর মনে করেন স্বামীর কষ্টার্জিত টাকায় সবটুকুই তাদের ওড়াবার আছে আর কি, আপনারা ছেলেরা করতে শুরু করুন। একটা বছর ছেলেরা করুন, দেখবেন কি হয়। একজন নারী হিসেবে তোমার কাছে নারীর অধিকার কি এবং অবশ্যই পুরুষের অধিকার? নারীর অধিকার তো এটাই, মাথা তুলে দাঁড়ানো। তাদের এই সবগুলো করতেও হয় না, রিল বানাতে হয় না, তারা কিন্তু সবার জন্য কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে, এবং তারা কিন্তু সত্যিকারের এম্পাওয়ার্ড ওম্যান। দেখিয়ে দিয়েছেন যে ক্ষমতার আলোয় হোক, মানে আলোক প্রাপ্তা এক্স্যাক্টলি কাদের বলে, এবং তারা নিজের দমে কিন্তু বেঁচে আছেন সবাই। তাদের দেখলে কিন্তু এমনিই মাথা নিচু হয়। যে নারীর সত্যিকারের ক্ষমতা আছে, স্বাধিকার প্রাপ্ত যিনি সত্যি,
আলো যার কাছে যা আছে তার কিন্তু বলে বলে সম্মান আদায় করতে হয় না। যারা নিজেদের দমে বেঁচে আছেন, যাদের এসবের প্রয়োজন পড়ে না, যারা নিজেদের আলোয় আলোকিত এবং বহু মানুষকে যারা আলোকিত করে চলেছেন, আমি সেটাতেই মনে করি নারীর অধিকার, যে আমি নিজের দমে বেঁচে থাকি। সে রোজগারেই হোক, ব্যক্তিত্বেই হোক, ক্ষমতাতেই হোক, গলার জোরেই হোক, যাতেই হোক, সেটাই একটা নারীর আসল আত্মপ্রত্যয় হওয়া উচিত আমার মতে। এরকম নারী সারা সমাজে, পৃথিবীতে, ভারতবর্ষে, আমাদের রাজ্যেও বহু ছড়িয়ে আছে। পুরুষের প্রথম কথা, নিজের শরীরকে সম্মান করুন, নিজেকে সম্মান করুন। আপনাদের মর্যাদাটা যে আছে সেটা আপনারা সবাইকে বুঝিয়ে দিন। আপনাদের সবচেয়ে যেটা কম সেটা আত্মসম্মান। এই এত বছরের কাজে আমি এটাই বুঝেছি। আর আপনারা অন্য পুরুষের কিছু হলে তার পাশে মোটে দাঁড়াতে চান না। ভাবেন আমার তো কোনোদিন এটা হবে না। বহু পুরুষও আমায় গালাগাল দেন সারাক্ষণ, এবং আপনারা পুরুষের পাশে দাঁড়াতে চান না। আপনি যতক্ষণ একটা অন্য পুরুষের কিছু হচ্ছে আপনি ভাবছেন এটা বদমাইশি, ওর বউকে এরকম করেছিল, কই আমার তো এরকম না। এবং নিজের বউকেও গিয়ে এটা বলেন, বলো আমি কত ভালো, আমি তোমার সঙ্গে এরকম করি, ও দেখবে শিওর এরকম। যতদিন না আপনার নিজের ঘরে আগুন লাগছে আপনি কিছুতেই বুঝতে পারেন না যে ওটা কিরকম। আজ আপনারা নিজেদের মর্যাদা নিজেরা রাখতে শিখুন, নিজেদের শরীরকে নিজেরা সম্মান করতে শিখুন। এই করে যে কিভাবে নিজেদের খেলো করে ফেলছেন আপনারা বুঝতেই পারছেন না। কাজে আপনাদের সম্মান যতক্ষণ না থাকবে নিজেদের প্রতি, কিচ্ছু হবে না ততক্ষণ। আমরা হাজার লড়াই করে গেলেও কোনো লাভ হবে না। তুমি রিলের প্রসঙ্গ তুললে, আমি পুরুষের অধিকারটা আসবো, তার আগে রিলের প্রসঙ্গ তুললে, এখন সোশ্যাল মিডিয়াতে, সেটা ফেসবুক বলো, ইনস্টা বলো, এমন কিছু রিল সামনে আসে, সত্যি সেখানে একাধিক প্রশ্ন ওঠে না, যায়। মেয়ে হিসেবে তোমার লজ্জা লাগে কিনা সেটা আমি একদম। জানি না। কিন্তু সেক্ষেত্রে তারা তো বলবে এটা আমার স্বাধীনতা, আমি করতেই করছেন পারি। তো, কে বারণ করেছে? করুন না। এমন এমন জিনিস আজকাল কন্টেন্ট, যে সে যত কম কথা বলা যায় ততই ভালো। আর আমি আমার বেডরুমকে অব্দি নিয়ে চলে আসবো রিলে, তারপরে সেই নিয়ে কেউ কথা বললে আমি কথা বলবো, এটা তো হবে না। আমি বেডরুমকে যদি নিয়ে আসি, আমি আমার অর্ধনগ্ন চেহারা যদি নিয়ে আসি, তাই নিয়ে কিন্তু লোকে কথা বললে সেটাও ফেস মেনে করা নিতে হবে। দম আমার থাকতে হবে। অনেক ধন্যবাদ নন্দিনীদি, এত ব্যস্ততার মধ্যে এই সময়টা তুমি দিয়েছো, এবং নারী দিবসের শুভেচ্ছা তোমাকেও তোমাকেও। জানিয়ে রাখি। ধন্যবাদ। এবং যারা এই মুহূর্তে আজকে এই পডকাস্ট দেখলেন, অনেক প্রশ্ন তো মনে থাকে, কিছু প্রশ্নের উত্তর হয়তো পেলেন, হয়তো শুনতে গিয়ে কোথাও মনে হবে কথাগুলো খুব রুডলি এই কথাগুলো আসছে, কিন্তু এই রূঢ় বাস্তবটা কিন্তু সত্যি মনে হয় ভেবে দেখার সময় আজকে এসছে। এবং তাহলে ওই যে সমান অধিকারের কথা আমরা বলি, শুধুমাত্র সেই সমান অধিকারটা কথার মধ্যে বা লেখার মধ্যে থেকে যাবে না, আক্ষরিক অর্থে নারী পুরুষ প্রত্যেকের জন্যই কিন্তু সমান অধিকারটা বাস্তবায়িত হবে।